গণ অভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোক প্রকাশ করছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও গণ অভ্যুত্থানের অকুতোভয় বীর শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিশিষ্টজন সহ লাখো মানুষ। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার কয়েক ঘন্টা আগে থেকেই দক্ষিণ প্লাজা জনসমুদ্রে পরিণত হয়। এর আগে ওসমান হাদির মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে সমাহিত করা হবে। এদিকে শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, যেখানে কবরস্থ করার কথা রয়েছে অকুতোভয় সৈনিক ওসমান হাদিকে। অবস্থান করছেন সহকর্মী এস এম আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, শহীদ ওসমান হাদির দাফন সম্পর্কে সেখানে কি তথ্য আর কি দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সে তার পাশেই কিন্তু কবি নজরুল ইসলামের কবর রয়েছে, সমাহিত করা হয়েছিল তাকে। এবং সেই কবরের পাশে যেটি পরিবারের থেকে দাবি করা হয়েছিল যে এই কবি নজরুলের কবরের পাশেই তাকে দাফন করা হওয়া, যে দাবিটা করেছিলেন সেটি হচ্ছে। আমরা এখানে আসলে সব রকমের প্রস্তুতি আসলে তাকে দাফন করার জন্য প্রায় শেষ পর্যায়ে। এখন জানেন যে ইতিমধ্যেই জানাজা শেষে মানিক মিয়া এভিনিউ থেকে হাদির মরদেহ নিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স। এবং আপনি যদি সেখানে কিন্তু আমরা দেখেছি ব্যাপক পরিমাণ মানুষের সমাগম হয়েছে সেই জানাজায়। যে জানাজাটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর সেই জানাজার পরে ইতিমধ্যেই কিন্তু হাদির মরদেহ নিয়ে কিন্তু রওনা হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু নিরাপত্তা, যেটা বলছি যে হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে আসার পর থেকে যে নিরাপত্তা বলা হয় সেটি বজায় রাখা হয়েছে। এখানেও কিন্তু সেরকমই কয়েক স্তরের নিরাপত্তা। এখানে কিন্তু সোয়াত টিমকেও এখানে আমরা দেখেছি ইনভলভ করতে, এই যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেখানে নিরাপত্তা অন্যান্য যারা বাহিনী আছে তাদের সাথে, এখানে বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং সব বাহিনী কিন্তু রয়েছে। এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি, সেটা নিজেরাও যেটা করে থাকেন সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যখনই এই তার মরদেহ আনা হবে, আনার পরপরই কিন্তু
সরাসরি তাকে সমাহিত করা হবে। এখানে আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি, সব আনুষ্ঠানিকতা কিন্তু শুধু জানাজা পর্যন্তই সমাপ্ত ছিল, শুধুমাত্র তাকে দাফন করা হবে। এই পরিস্থিতিতে আসলে এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে যে অ্যাম্বুলেন্সটি আসতেছে, সেই অ্যাম্বুলেন্সের চারপাশে কিন্তু অনেক মানুষের সমাগম। আমরা সকাল থেকেই দেখেছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন তাকে এক নজর দেখার জন্য, তার মরদেহটি এক নজর দেখার জন্য অনেকে উদ্গ্রীব হয়েছিলেন, জানাজা পড়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তারা কিন্তু এসেছেন, আসার পর সেখানে জানাজায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখেছি প্রচুর মানুষ সেখানে জানাজায় উপস্থিত হয়েছেন। আমরা আজকে সকালে হাদির ময়নাতদন্ত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, এবং ময়নাতদন্তের পর কিন্তু তাকে হৃদরোগ ইনস্টিটিউটে যেখানে গতকালকে এনে রাখা হয়েছিল সেখানেই রাখা হয়েছিল এবং সেখানে তাকে গোসল করানোর পর জানাজা অনুষ্ঠিত হয়। এখন রাস্তায় রয়েছে হাদির মরদেহটি, সেটি এই কেন্দ্রীয় যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, সেই কেন্দ্রীয় মসজিদের দিকে রওনা হয়েছে ইতিমধ্যেই, এবং কিছুক্ষণ সময় হয়তো লাগতে পারে, কারণ একটু আগে বলেছি যে তার আশেপাশে কিন্তু অনেক জনসমাগম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে এই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার লাশ নিয়ে আসা, এবং তারপরেই তাকে সমাহিত করা হবে এই কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল তার পাশেই। সব প্রস্তুতি সম্পূর্ণ। একটু আগে যেটি বলেছি, আমরা কবর খোঁড়াও সম্পূর্ণ, কবর খোঁড়া শেষে এখন কিন্তু শুধু অপেক্ষা তাকে সমাহিত করা। একজন অকুতোভয়ী কণ্ঠস্বর বিদায় নিলেন গত বৃহস্পতিবার। আপনি জানেন যে 12 ডিসেম্বর তাকে গুলি করা হয়, আততায়ীরা গুলি করে চলে যান এবং গুরুতর আহত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে সেই রাতেই এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়। এভার কেয়ারের পর নিয়ে যাওয়ার পর 15 ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়। তবে সিঙ্গাপুর থেকে তিনি ফিরলেন ঠিকই, তবে তিনি নিথর দেহ নিয়ে ফিরেছেন। আমরা গতকালকে 5:48 তাকে বহনকারী বিমান কিন্তু আমরা দেখেছি ঢাকায় অবতরণ করতে, এবং তারপরেই তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। তো ওসমান হাদি একজন অকুতোভয়ী সৈনিক, তাকে আসলে যেটা বললাম যে এক নজর দেখার জন্য, তার মরদেহ দেখার জন্য কিন্তু অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেখানে এতটা নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে, তারপরও আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ জড়ো হতে। তারাও যেন তাকে যে সমাহিত করা হবে সেটি দেখার জন্য উদ্গ্রীব, বা তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই আশাটি হয়তো তাদের পূরণ হবে না। আমরা যতটুকু জেনেছি খুব নিরাপত্তার মধ্য দিয়ে, বলয়ের মধ্য দিয়ে তাকে এনে এই নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে এবং খুব দ্রুতই সমাহিত করা হবে। তো সেই অপেক্ষায় আমরা রয়েছি এখনও। তার মরদেহ আমরা যতটুকু জানতে পেরেছি, তার মরদেহ প্রায় 15 মিনিট আগে কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে রওনা হয়েছে, এবং তারপরে আমি যেটা বলছি একটু সময় লাগতে পারে, কারণ তাকে দেখার জন্য অনেক মানুষের ভিড় কিন্তু জমে গেছে। তার যে গাড়ি বহর, তার যে অ্যাম্বুলেন্স বহর, তার মরদেহ, সেটি আশেপাশে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে আছে। তো সে কারণে কিছুটা সময় হয়তো এই কেন্দ্রীয় শহীদ মিনারে, কেন্দ্রীয় যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, সেখানে আসতে কিছুটা সময় লাগতে পারে। তো এই ছিল এখানকার থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে কবরস্থ করা হবে অকুতোভয় বীর সৈনিক ওসমান শরীফ হাদিকে। এদিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ গত বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওসমান হাদির মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদির জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন সহকর্মী আতিকুর রহমান তিতাস। বলবীর বল উন্নত মমশির,
শিরনে হারি আমারি নত শির ওই শিখরে। শরীফ ওসমান হাদি 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। শিক্ষাজীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। শরীফ ওসমান হাদি এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞান চর্চা ঘিরেই বর্তমানে তার প্রাত্যহিক জীবন আবর্তিত হতো। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে হাদি জানান, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অকুতোভয় বীর সৈনিক ওসমান হাদি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ হাদির মরদেহ দেখতে যান। এ সময় ডাক্তার শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বড় 2 ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে মাগফিরাত কামনা এবং দোয়া করেন জামায়াত আমির। এছাড়াও জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। 25শে ডিসেম্বর বেলা 11টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় 15 দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিএনপি সহযোগিতার না নিয়ে সরকার অপশক্তির হাতে হাত মিলিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে গোপীবাগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে বিএনপির ওপর দোষারোপ করছে। বিএনপির হত্যার রাজনীতি বিশ্বাস করে না। মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় ইশরাক হোসেন সহ বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। যারা বিশ্বের মঙ্গল কিংবা বিশ্বের শান্তি চান না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে, তাদেরকে দেখতে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসেন। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষীর মরদেহ অবশেষে দেশের মাটিতে এসে পৌঁছেছে। সকালে শহীদ এই বীর সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহগুলো দেশে পৌঁছানোর পর সেখানে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। গত 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক অতর্কিত ও নৃশংস সন্ত্রাসী হামলায় এই 6 সেনা সদস্য প্রাণ হারান, আহত হন আরও 8 জন সেনা সদস্য।
এদিকে দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় এখন পরিবারের হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। কৃষক সামাদ মিয়া ও গৃহিণী জহুরা বেগমের 4 মেয়ের মধ্যে সেনা সৈনিক চুমকি সবার ছোট। স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন চুমকি আক্তার। এরপর 2020 সালে সেনা সৈনিক ইকরামুল হোসেনকে বিয়ে করেন চুমকি আক্তার। 2 সৈনিকের সংসারে ইরফান নামে রয়েছে 2.5 বছরের ফুটফুটে এক পুত্র সন্তান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে চুমকি আক্তার 7 নভেম্বর আফ্রিকার দেশ সুদানে যান। তবে গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন সৈনিক চুমকি। গুরুতর অবস্থায় চুমকিকে ভর্তি করা হয় হাসপাতালে। আমার বোনের এই দুর্দশার কথা শুই না আমার মা যা দেখতেছেন মনে করেন যে একটা লাশের মতো উনি পইরা রয়েছে। ওনার কোনো বোধ শক্তি কোনো কিছুই নাই। আইএসপিআর এর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। সংবাদ শোনার পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের। হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার সাথে চ্যালেঞ্জ দিছে, হইছে পরে আমার ফোন দিছে, মা আমি দুনিয়ায় থাকুম কি থাকুম না, আমার বাচ্চা তুমি দেখে রাখো। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনেরা। আমরা গরিব মানুষ, আমরা কোনো বুদ্ধি দিই, আমরা কখন যাম কার কাছে কেন কি শিখুম কি জানুম ওই করুম। আমার চাওয়া হইলে আমার মেয়ে আল্লাহ সুস্থ করুক, ভালোভাবে আমার মেয়ে আমার বাড়ি আসুক, আমার বউ আসুক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করেছে র্যাব। সকালে এ তথ্য জানায় র্যাব 14। র্যাব জানায় দিব্যচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিব্যকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানায় নিহত দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা, পুশ ইন রোধ সহ বিভিন্ন নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস 2025 উদযাপন উপলক্ষে দেওয়া বাণীতে গতকাল শুক্রবার এই কথা বলেন। দর্শক, আমরা আবার আপনাদেরকে নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে পৌঁছেছে আমাদের অকুতোভয় বীর সৈনিক শরীফ ওসমান হাদির মরদেহ। আমরা নিয়ে যেতে চাই আরও তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য।
ছবি নিতে হবে, ছবি কাটতে হবে, দেখতেছেন? দেখেন পাইছে কিনা? ওকে ওকে, পাইছে নাকি জিজ্ঞেস করেন। ভাইয়া আপনাদের কি অন আছে? ভাইয়া আপনাদের ব্যাগটা কি অন আছে? ভাই কথা বলবো। কি অন আছে? ব্যাগটা অন আছে? এই ক্যামেরা এই এখন অডিও নাই। দর্শক, এই কিছুক্ষণ হলো হাদির যে লাশ মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এসে নজরুলের সমাধিস্থল রয়েছে সেখানে এসে পৌঁছেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এখনও এই নজরুলের সমাধিস্থলের সামনে রয়েছে এবং সেখান থেকে তাকে খুব অল্প সময়ের মধ্যেই তাকে সমাহিত করা হবে। জানি একটু দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমরা সরাসরি উপস্থাপন করছিলাম সার্বিক পরিস্থিতি। মহান আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। এবারে বাকি প্রসঙ্গ। মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, কিলো ফ্লাইটের কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার বীরুত্তম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে সকাল 10:35 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল প্রায় 96 বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একে খন্দকারের মৃত্যুর খবর জানান। পোস্টে তিনি লেখেন, আব্দুল করিম খন্দকার মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল।
যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জনজীবনে নানা দায়িত্ব পালন করেন।